সিক্স সেম ক্যালকাটা ইউনিভার্সিটি কালকে তোমাদের রুটিন দিয়ে দিয়েছে। সত্যি কথা বলতে রুটিন দেখে তোমাদের যা অবস্থা আমারও তাই অবস্থা। 9 তারিখ থেকে পরীক্ষা দিয়েছি তোমাদের। আমি এক্সপেক্ট করেছিলাম পরীক্ষাটা আমাদের 10 তারিখের পর থেকে স্টার্ট হবে, তা দেয়নি, 9 তারিখ থেকে দিয়েছে। এই মোমেন্টে ক্যালকাটা ইউনিভার্সিটিকে কি বলার, কিছু বলার নেই। তোমাদের পরীক্ষা মোটামুটি হতে পারতো জুন মাসের শেষ থেকে, প্রায় কতদিন এগিয়ে এনেছে। তোমাদের পড়ার সুযোগটা দিল কোথায়? মাঝে ভোট, কলেজ বন্ধ। আমি ধরে নিচ্ছি যে সমস্ত স্টুডেন্টরা কলেজের ভরসায় পড়াশোনা করো, তাদের ক্লাস কোথায় হলো? ভোটের জন্য অর্ধেক কলেজ রেখে দিল, পড়া কোথায় হলো? তোমরা পড়ার সুযোগ কোথায় পেলে? তার মধ্যে পরীক্ষা দিয়ে দিল। কি বলবো ইউনিভার্সিটিকে? কিছু বলার নেই। পরীক্ষা দেবে জেনেছিলাম, রুটিনটা এক্সপেক্ট করেছিলাম অন্তত 11-12 তারিখ থেকে দেবে, তাও নয়, 9 তারিখ থেকে ডাইরেক্ট দিয়ে দিল। কি আর বলবো, কিছু করার নেই। ইউনিভার্সিটির ওপর দিয়ে কে যাবে, কে কি বলতে যাবে? ইউনিভার্সিটি তার মতো চলবে। সে টিচাররা যতই না পড়াক না করুক, তোমার তো পরীক্ষা দেবেই, পরীক্ষায় নম্বরও দেবে না। কি আর বলার, কিছু বলার নেই। যাই হোক, আমি এখানে আর কিছু বলতে পারি না। তো তোমাদের সাথে যেরকম আমি আগে থেকে ছিলাম, এখনো আছি, সন্নিধি কোচিংয়ের তরফ থেকে আমি শোভরান স্যার। তোমাদের জন্য যে ভিডিও নিয়ে এসেছি, এইটুকুনি সময়ের মধ্যে কি করে রেডি হবে, কোন জায়গাগুলো বেশি করে পড়বে, কোন টপিকগুলো বেশি এমফাসাইজ করবে, সেই টপিকগুলো তোমাদের বলবো। এবং আজকে একটি টপিক তোমাদের বুঝিয়ে দেবো, যেটা ভীষণ ইম্পর্টেন্ট টপিক, পরীক্ষাতে আসবেই। তো আজকে যে পেপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এথিক্স পেপার, অর্থাৎ ডিএসসি 15। ডিএসসি 15 পেপারটায় তোমাদের বেশ কয়েকটা জায়গা পড়তে হয়, কিন্তু সমস্ত পড়তে হবে না। আমি তোমাদের শর্ট করে দিচ্ছি জায়গাটিকে। ওর মধ্যে বিষয়গুলি পড়ো, তাহলেই তোমরা ওদের কমন তো পাবেই, পরীক্ষায় ভালো নম্বরও করবে। তো এবার দেখে নিই কী কী জায়গাগুলো রয়েছে। দেখো, তোমরা যদি সিলেবাসটা দেখো, সেখানে ইন্ডিয়ান আর ওয়েস্টার্ন এই দুটো ভাগ রয়েছে। ইন্ডিয়ান ওয়েস্টার্ন এই দুটো ভাগ আছে। আজকে আমি ওয়েস্টার্ন জায়গাটুকুর কথা বলবো, ইন্ডিয়ান পোর্শনটা নিয়ে আগামীকাল ভিডিও আসবে। তো ইন্ডিয়ান জায়গাটা আমি বলে দেবো, ইম্পর্টেন্ট জায়গাগুলো, কিন্তু ওয়েস্টার্ন জায়গাটা নিয়ে কথা বলছি। দেখো, ওয়েস্টার্ন থেকে তুমি যে জায়গাগুলো করবে, অবশ্যই করবে মিলের উপযোগবাদ আর তার ভাগ, উপযোগবাদের ভাগ, কর্মোপযোগবাদ এবং নীতি উপযোগবাদ, অবশ্যই করবে। এইটাই আজকে তোমাদের বুঝিয়ে দেবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, সেখানে তোমাদের কিরকমভাবে উত্তর লিখতে হবে সেটাও বলবো। কর্মোপযোগবাদ এবং নীতি উপযোগবাদ বলতে কি বোঝায়, ওই জায়গাগুলো কোন জায়গাগুলো বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে সেটাও বলে দেবো, কোন পয়েন্টসগুলো রাখতে হবে নোটের মধ্যে সেটাও বলে দেবো। নেক্সট, সুখবাদ, মনস্তাত্ত্বিক সুখবাদ, নৈতিক সুখবাদ, এটা অবশ্যই করে। সুখবাদের মধ্যে একটা বেনথামের তত্ত্ব রয়েছে, যেটাকে বলা হচ্ছে সুখবাদের গণনা প্রণালী বা হেডোনিস্টিক ক্যালকুলাস। সুখবাদের গণনা প্রণালী বা হেডোনিস্টিক ক্যালকুলাস, ওই কোয়েশ্চেনটাও এর মধ্যে ইনক্লুডেড রেখেছি আমি। মনস্তাত্ত্বিক সুখবাদ, নৈতিক সুখবাদ এবং সুখবাদের বিভিন্ন শাখা প্রশাখাগুলো অবশ্যই করবে। একটা ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কান্টের নীতিতত্ত্ব। আমি বলবো কান্টের নীতিতত্ত্ব যারা এখনো করনি তাদের করতে হবে না, পরীক্ষায় আসবে কান্টের নীতিতত্ত্ব, কিন্তু জায়গাটা একটু জটিল। যদি তোমরা করতে পারো অবশ্যই করে রেখো, পরীক্ষায় আসবেই কোয়েশ্চেনটা। কিন্তু তোমার যদি মনে হয় যে হচ্ছে না, রেখে দিও, অন্য কোয়েশ্চেন্সগুলো করবে। কারণ ইন্ডিয়ান জায়গা থেকে অনেক বেশি কোয়েশ্চেন্স তোমরা সহজ এবং করতে পারো, কারণ জায়গাটা তোমার সেকেন্ড সেমিস্টারে কিছুটা হলেও জানা আছে। তাই জন্য তোমাদের আমি ওই জায়গাটা, কানটা স্কিপ করতেও বলছি। কেউ চাইলে অবশ্যই করো, কিন্তু চাইলে স্কিপ করতেও পারো কান। আর শাস্তি, শাস্তি সম্পর্কে 3টে তত্ত্ব আছে: প্রতিশোধাত্মক মতবাদ, প্রতিরোধাত্মক মতবাদ এবং সংশোধনাত্মক মতবাদ। এই 3টে থিওরি অবশ্যই করবে, অবশ্যই করবে, যেন না ছাড়া হয়। শাস্তি থেকে শিওর কোয়েশ্চেন, শিওর 10 অথবা 15 শিওর কোয়েশ্চেন শাস্তি থেকে। তো এই জায়গাটা অবশ্যই করে। শাস্তি জায়গাটা খুব ইজি, কিন্তু এই কর্মোপযোগবাদ এবং নীতি উপযোগবাদ, উপযোগবাদ, এই জায়গাটা একটু জটিল আছে। এই জায়গাটা একটু জটিল আছে, তাই আজকে তোমাদের এই জায়গাটাই বুঝিয়ে দেবো। এবং অবশ্যই এর মধ্যে তোমরা যদি চাও কোনোটা তোমাদের বুঝিয়ে দিই, অবশ্যই আমাকে জানিও, আমি তোমাদের বুঝিয়ে দেবো। এই জায়গাটাই তোমার সাজেস্টিভ জায়গা ওয়েস্টার্ন এথিক্স থেকে, অবশ্যই জায়গাগুলো ভালো করে পড়বে। আর লাস্ট মিনিট সাজেশন তো আসবেই পরীক্ষার আগে। তো পুরো ভিডিওটা দেখো, এবার বুঝিয়ে দিচ্ছি তোমাদের কর্মোপযোগবাদ এবং নীতি উপযোগবাদ। উপযোগবাদের ইংরেজি হচ্ছে ইউটিলিটারিয়ানিজম। ইউটিলিটারিয়ানিজম, এই মতবাদের প্রবক্তা হিসাবে বেনথামকেই ধরা হয়। বেনথামের বক্তব্যের মধ্যে এর কিছু আভাস পাওয়া যায়, কিন্তু এটা প্রচার করেন হচ্ছেন জন স্টুয়ার্ট মিল। তার বইটার নামও এই ইউটিলিটারিয়ানিজম। তো এখন উপযোগবাদ বলতে কি বোঝানো হয়? দেখো, সুখবাদ বা হেডোনিজমে বলা হচ্ছে সেই কাজটাই একমাত্র উচিত যেটা সুখ দিচ্ছে। কিরকম সুখ দিচ্ছে? যেটা আমাকে পরিমাণগত সুখ দিচ্ছে, দৈহিক সুখ দিচ্ছে,
সেই কাজটাই করব। আমার বিরিয়ানি খেতে ভালো লাগে, বিরিয়ানিটা আমি খাবো কারণ আমার দৈহিক সুখ দিচ্ছে এবং ওইটা খাওয়াটাই আমার উচিত কাজ। তাহলে যে কাজটা আমার দৈহিক সুখ দিচ্ছে সেটাই আমার কাছে একমাত্র উচিত কাজ। এখন এই কথা যদি বলা হয় তাহলে মানুষ আর পশুর মধ্যে কোনো পার্থক্য থাকে না। এটাই বলা হচ্ছে বেন্থামে, এই মিলের ক্ষেত্রে। মিল বলছেন এই কথাটি। বেন্থাম সুখবাদের সমর্থক ছিলেন। বেন্থাম সুখবাদ নিয়ে কথা বলতে গিয়ে এই যে কাজটা সুখকর সে কাজটাকে একমাত্র নৈতিক বলেছেন। কারণ তার বক্তব্য হচ্ছে মানুষ স্বভাবতই সুখ চায়। হ্যাঁ, নো ডাউট, মানুষ স্বভাবতই সুখ চায়, এটা মিলও মানছে, উপযোগবাদে মানা হচ্ছে। মানুষ স্বভাবতই সুখ চাইছে। আমরা সবাই কেউ চাই না কোনো কাজ, যে কাজটা করবো দুঃখ পাই এমন কোনো কাজ চাই না। আমরা সুখ চাই, যেটা সুখকর সেই কাজটাই চাই। কিন্তু সুখটা কেমন, কেমন টাইপের সুখ চাইছি, এইটার উপর ডিপেন্ড করে এথিক্সের ভাগ হয়ে গেছে। বেন্থামের ক্ষেত্রে সুখটা দৈহিক ছিল এবং অনেক বেশি আত্মকেন্দ্রিক ছিল। মিল তাই জন্য বলছেন এই রকম সুখ তো পশুও চায়। আহার নিদ্রা মৈথুন এ তো পশুও চায়। তাহলে মানুষ আর পশুর মধ্যে পার্থক্য কোথায় থাকছে? আমি যদি উপযোগবাদকেই সুখবাদকেই মেনে নিই তাহলে মানুষ আর পশুর মধ্যে পার্থক্য কোথায় থাকছে? তাই আমাকে সুখকে ভাগ করতে হবে গুণের দিক থেকে, পরিমাণের দিক থেকে নয়। বেন্থামের বক্তব্যটাই আমি সাজেশন বলতে গিয়ে বলছিলাম, সুখবাদের গণনা প্রণালী, সুখের গণনা প্রণালী বা হেডোনিস্টিক ক্যালকুলাসের কথা তোমরা অবশ্যই জায়গাটি পড়ো, যেখানে বেন্থাম বলছেন যে যে কাজটা আমাকে অনেক বেশি সুখ দিচ্ছে, তীব্রতা, স্থায়িত্ব, এইসব পরিমাণ করার পদ্ধতি বলেছে। মিল সে কথা বলছে না। মিল বলছে, তিনি একটা কথা আছে, এই কথাটা তোমরা অবশ্যই লিখো নোটের মধ্যে। তিনি বলছে সুখী শুকরের থেকে দুঃখী সক্রেটিস অনেক ভালো। শুকর সুখ পায় কিন্তু সে শুকরই। কিন্তু মানুষ তো আর সেই মনুষ্যতর প্রাণীর মতো নয়। মানুষ অপরের জন্য ভাবে, কেবল নিজের জন্য ভাবে না। তাই উপযোগবাদের মূল কথা হচ্ছে সর্বাধিক লোকের সুখ। সেই কাজটাই আমি করব, সেই কাজটাই উচিত যেটা সর্বাধিক লোকের জন্য সুখকর হচ্ছে। যে কাজটা করলে অনেক বেশি লোকের সুখের মানে জীবনের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাচ্ছে সেই কাজটি করা উচিত, সেই কাজটি নৈতিক। এই বক্তব্যকেই বলা হচ্ছে উপযোগবাদ বা ইউটিলিটেরিয়ানিজম। উপযোগ কথার মানেই হচ্ছে সর্বাধিক সুখ। যে কাজটা সর্বাধিক লোকের জন্য সুখকর হচ্ছে সেটি। এবার বলছি, সুখটা দৈহিক বা পরিমাণগত নয়, সুখটা হচ্ছে মানসিক এবং গুণগত। কি করে হচ্ছে? আমি এই খানিকই বিরিয়ানি খাওয়ার কথা বললাম। বিরিয়ানি খাওয়ার সুখটা কিরকম? ওটা দৈহিক সুখ, ওটা তো মনস্তাত্ত্বিক সুখ নয়। কিন্তু মিল বলছে আমাদের এই রকম ভাবে ভেবে দেখতে হবে সেই কাজটাই নৈতিক যেটা পরিমাণগত সুখ দিচ্ছে না, গুণগত সুখ দিচ্ছে। মানে কিরকম? ধরো দুটো এক্সাম্পল দিচ্ছি। একটা হচ্ছে তোমার কোনো একটা ভালো গল্পের বই পড়া, এটা একটা, আর মোবাইল ফোনে ইনস্টাগ্রাম স্ক্রল করা। তুমি আমাকে বলো, তোমরা সবাই ইনস্টাগ্রাম করো, তো আমারও ইনস্টাগ্রাম আছে, আমিও করি। কিন্তু তোমরা আমাকে বলো যে তুমি যদি ইনস্টাগ্রাম 2 ঘন্টা রিল দেখলে, সেটা করে তুমি সুখ পেয়েছো বটে, কিন্তু ওটাতে কোনো তোমার মনে হচ্ছে এফেক্টিভ কাজ করেছি? কিন্তু তুমি যদি একটা গল্পের বইও পড়ো, গল্পের বই পড়ে কমপ্লিট করে একটা ভালো সুখ পাওয়া যায়, একটা আলাদাই তৃপ্তি পাওয়া যায়, ওটাই তোমার কোনোদিনও কোনো নেগেটিভিটি মনে রাখবে যে আমি কিছু করিনি? দেখবে একটা মানসিক প্রশান্তি আছে। এই সুখের কথা মিল বলছে। এবার হ্যাঁ, অবশ্যই গল্পের বই পড়ে সর্বাধিক লোকের সুখ হচ্ছে না। তো এখানে আমি জাস্ট বোঝানোর জন্য বললাম, সেই সর্বাধিক লোকের জন্য সুখ কোন কাজটা হবে। ধরো আমি বললাম কোনো রকম সে কোনো ধর্মীয় বই পড়লো, পড়ে সকলের কাছে প্রচার করলো, সর্বাধিক লোকের সুখ হতে পারে। কোনো একটা ভালো হাসপাতাল করলো, মানে ভালো নয়, হাসপাতাল করলো, সর্বাধিক লোকের জন্য সুখ হলো। এই টাইপের সুখের কথা উপযোগবাদে বলা হচ্ছে। এইবার এই উপযোগবাদের একটা নির্দিষ্ট জিনিস নিয়ে দুটো ভাগ হয়ে গেছে, একটা হচ্ছে কর্ম উপযোগবাদ আর নীতি উপযোগবাদ। এই দুটো চট করে তোমাদের বলে দিই। উপযোগবাদের ক্ষেত্রে বলা হলো কি, যে কাজটা সর্বাধিক লোকের জন্য সুখ দিচ্ছে সেই কাজটাকে নৈতিক বলা হচ্ছে। এখন এইখানে একটা কোয়েশ্চেন অ্যারাইজ হয়েছে যে বলে যে কাজ, সেই কাজ বলছে কোনো কাজ বলতে কোনো নির্দিষ্ট কাজকে বোঝানো হচ্ছে না, সেম জাতীয় কাজের কথা বলা হচ্ছে, একটা বর্গীয় কাজের। বর্গীয় কাজ মানে কি? ধরো একটা নিয়ম করে দেওয়া হলো যে সত্য কথা বলা উচিত, এই সত্য কথা বলা উচিত, এটা একটা বর্গীয় কাজ। সব ধরনের যদি বলে সত্য কথা বলা উচিত কাজটাই নৈতিক, উচিত মানেই নৈতিক, সত্য কথা বলাটা নৈতিক কাজ। যদি বলা নৈতিকভাবে ভালো কাজ, তাহলে ওটা একটা বর্গের মধ্যে পড়ে গেল, যে যেই সত্য কথা বলবে সেটাই হচ্ছে নৈতিক কাজ। কিন্তু এইটাকে বলা হচ্ছে না কোনো নির্দিষ্ট কাজ, ওই নির্দিষ্ট পরিস্থিতিতে কেউ সত্য কথা বলেছে ওইটাকেই খালি মানবো,
বা একটা নির্দিষ্ট সময়ে একজন কেউ মিথ্যা কথা বলেছে এবং তাতে সর্বাধিক লোকের সুখ হয়েছে, না ওইটাকে মানব। এর উপর ভিত্তি করে দুটো ভাগ হয়ে গেছে, একটা হচ্ছে কর্মোপযোগবাদ, একটা নীতি উপযোগবাদ। কর্মোপযোগবাদ বলছে কোনো নির্দিষ্ট কাজ আমি সেই কাজটিকেই নৈতিক বা উচিত বলে মনে করব, ওই নির্দিষ্ট কাজ, ওই নির্দিষ্ট পরিস্থিতিতে যে কাজটা আমাকে এমন একটা পরিস্থিতি দিয়েছে যেটা সর্বাধিক লোকের জন্য সুখকর হয়েছে, সেটা আমি সে লোকে সেটা নাই সুখকর বলতে পারি, কিন্তু আমার ওই পরিস্থিতিতে হয়েছে যেন মিথ্যে কথা বলা বা সত্যি কথা বলা। কোনো ক্ষেত্রে এমন দেখা গেল আমরা সচরাচর জানি কি সত্য কথা বলাই একমাত্র ঠিক কাজ বা উচিত বা ওটাকে নৈতিকভাবে ভালো বলি, কিন্তু কোনো একটা পরিস্থিতিতে দেখা গেল কেউ একটা মিথ্যা কথা বললো, তাতে করে অনেক লোকের মানে সর্বাধিক লোকের জন্য সুখকর হলো, তখন ওই নির্দিষ্ট পরিস্থিতিতে মিথ্যে কথা বলাটাকে উচিত বলে মনে করা হবে। এটাই বলা হচ্ছে কর্মোপযোগবাদ। কর্মোপযোগবাদে এটাকেই বলা হচ্ছে। ওরা এখানে কোনো নিয়ম টিয়ম নেই, কোনো নিয়ম নেই। তার বলছে যে এবার এর মানে আমি এটা বলবো না যে মিথ্যে কথা বলা উচিত, না সেটা বলবো না, এরকম কোনো নিয়ম একটা শারীরিক বাক্য বলবে না তারা। তারা বলবে এই পরিস্থিতিতে মিথ্যে কথা বলে যেহেতু সর্বাধিক লোকের জন্য সুখকর হয়েছে, তাই এটা উপযোগিতার দিক থেকে সুখকর এবং উচিত কাজ, উচিত হয়েছে কাজটা। কিন্তু সব ক্ষেত্রে তো এটা প্রমাণ করা যায় না, তাহলে আমাদের সব ক্ষেত্রে বিচার করে করে দেখতে হয়। কোনো তো নিয়ম না থাকলে কি করে চলবো? প্রত্যেকটা কাজ বিচার করে করে দেখবো নাকি? এই জন্য যে মতবাদ দিল সেটাকে বলে নীতি উপযোগবাদ। নীতি উপযোগবাদ কর্মযোগবাদকে বলছে যে তুমি যেটা বলে সেটা হয়তো ঠিক, হয়তো ঠিক, হ্যাঁ আমার যে নির্দিষ্ট পরিস্থিতি যে কাজটা আমার জন্য সর্বাধিক লোকে সুখকর দিয়ে সুবৃদ্ধি করেছে সেটা অবশ্যই সুখকর কাজ এবং উচিত কাজ, কিন্তু এটা তো কোনো নিয়ম দিচ্ছে না আমাকে। যদি একটা কোনো আমার কাছে সমাজে বাধা ধরা নিয়ম না থাকে, তাহলে আমি কি করে বিচার করে দেখবো? আমি তাহলে প্রত্যেক কটা কাজ করার আগে ভাবতে হবে এটা আমি করছি এই পরিস্থিতিতে, তাহলে এটা কি সর্বাধিক লোকের জন্য সুখকর হবে? কিন্তু আমার কাছে যদি নিয়ম একটা হয়ে যায় যে কোনো গরিব মানুষকে সেবা করতে হবে, সেবা করাটা উচিত, তাহলে আমি এটা সেই অনুযায়ী করে ফেলতে পারবো, আর মাথায় কেউ ঢুকিয়ে করে ফেলতে পারবো। কিন্তু এখন যদি ভেবে দেখি এই পরিস্থিতিতে দেওয়াটা উচিত হবে, সর্বাধিক লোকের সুখকর হবে, এরকম করে কত কাজ করতে পারবো, জীবনে চলা যাবে? তাই জন্য বলা হচ্ছে নীতি উপযোগবাদ। বলা হচ্ছে কোনো একটা পরিস্থিতিতে হয়তো কোনো একটা পরিস্থিতিতে কোনো একটা কাজ করে যেটা সর্বাধিক সুখের বৃদ্ধি করেছে, সেটাকে নিয়ম বানিয়ে দাও, সেটাকে নিয়ম বানাও এবং ওই অনুযায়ী কাজ করো। এইটা হচ্ছে নীতি উপযোগবাদ। আশা করছি বেনথামে এই মিলের উপযোগবাদ জায়গাটা বুঝতে পেরেছো তোমরা, আর কর্মযোগবাদ এবং নীতি উপযোগবাদের পার্থক্যটা কাকে বলে বিষয়টা বুঝতে পেরেছো। এই হচ্ছে কর্মযোগবাদ এবং নীতি উপযোগবাদ এবং পুরো উপযোগবাদ। আশা করবো তোমরা সমস্তটা বুঝতে পেরেছো। কোনো কোয়ারিজ থাকলে কমেন্ট সেকশন তোমাদের জন্য খোলাই রয়েছে, অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের যা যা টপিকগুলো তোমরা করবে এই ভিডিওর প্রথমেই বলে দিয়েছি, ওই টপিকগুলো খুব ভালো করে করো। কালকেই তোমাদের জন্য ভিডিও চলে আসবে ইন্ডিয়ান পার্ট থেকে কোন কোন জায়গাগুলো করবে ভালো করে সেটা দেখবো এবং সেখান থেকে আমি কিছু জিনিস তোমাদের বুঝিয়ে দেবো, এবং তোমাদের যদি কোনো বিষয় কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে আমাকে জানিও। আশা করবো ভিডিওটা তোমাদের জন্য উপকারে লাগবে। এবার ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটিকে। বেস্ট অফ লাক, খুব মন দিয়ে পড়ো, এখনো সময় আছে, খুব দেরি হয়ে যায়নি।